প্রথম অঙ্কটা পড়ি, আমরা অঙ্ক নিয়ে শুরু করে আমরা আবার রিপিট করে নেব, ঠিক আছে? প্রথম অঙ্ক কি বলছে? গত বছরে রসকুন্ডু গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4.1। স্বাক্ষর আর অক্ষরহীন মানে, স্বাক্ষর মানে যারা পড়াশোনা করে বা সই করতে জানে এদেরকে স্বাক্ষর বলি আমরা, আর অক্ষরহীন মানে সে অক্ষরই চিনে না, সই করতে পারে না, ঠিক আছে? এদের এই এইরকম মানুষের অনুপাত ছিল 4:1। মানে স্বাক্ষর যদি 4 জন থাকে তাহলে অক্ষরহীন কজন আছে? এক এক একজন। ওটা ছেদ, ঠিক আছে? হ্যাঁ, ওইটা সাবধানে অঙ্ক পড়ার সময় ওই একটু সাবধানে দেখবা, ঠিক আছে? ওটা গন্ডগোল হয়ে যায়, পরীক্ষার খাতায় ভুল দেখলে অসুবিধা। আবার এটা একটা সাধারণ জ্ঞান, 4 জন শিক্ষিত আর 11 জন অশিক্ষিত হয়, একটু অশিক্ষিতটা কম থাকে না, শিক্ষিতটা বেশি আছে বর্তমানে। চলো তারপরে বলছে, গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন, তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? ঠিক আছে, দুটোই চেয়েছে। তা আমরা কি করব? প্রথমে আমরা ধরে নেব, মানে ধরে নেব না, যেটা বলেছে স্বাক্ষর ও অক্ষরহীন লোকের সংখ্যার অনুপাত। ফার্স্টে আমরা কি লিখব? প্রথম অঙ্ক, ঠিক আছে? ঠিক হলো বানানটা? স্বাক্ষর ও অক্ষরহীন লোকের, শুধু দন্তেশ হবে না, ওটাতে জিজ্ঞাসা করলাম। স্বাক্ষর ও অক্ষরহীন লোকের সংখ্যার অনুপাত, ঠিক আছে? কত বলেছে? 4:1। ব্যাস। তারপরে একটা লাইন লিখতে হয়, আনুপাতিক ভাগার কি? অতএব স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগার, এটা শেখানো হয়ে গেছিল আগের ক্লাসে, যারা ভুলে গেছে তারা আবার দরকার হলে ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? আনুপাতিক ভাগার কার? স্বাক্ষর লোকের বের করব আর অক্ষরহীন লোকের, তাই না? অক্ষরহীন লোকের আনুপাতিক ভাগার। ওখানে বলেছিলাম স্বাক্ষর লোকের যখন আনুপাতিক ভাগার করছি, স্বাক্ষর অনুপাতটা কত? 4 বাই, তাহলে কি হবে? এই দুটো যোগফল, ঠিক আছে? অক্ষরহীন যখন বলছি অক্ষরের অনুপাত বাই অনুপাত দুটোর যোগফল, তাহলে এটা হচ্ছে কত? 4/5, আর এটা হবে 1/5। এটা মানে বোঝায় 5 ভাগের মধ্যে 4 ভাগ, এটা 5 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে অতএব কার স্বাক্ষর লোকের সংখ্যা বের করি আমরা? স্বাক্ষর লোকের সংখ্যা, যখন যার সংখ্যা বের করব তার প্রথমে আনুপাতিক ভাগারটা লিখে নিতে হবে, আর মোট সংখ্যায় গুণ করে দিতে হবে। কতজন আছে? 6,550 জন, এত জন হবে, ঠিক আছে? এটা দিয়ে এটা কেটে যাবে, কাটবেই একদম, তাই না? তাহলে 1 3 মানে 1310 গুণ করলে কত হবে? 4 3 4 12, 2 হাত থেকে 1, 4 একে 4, আর একে 5,240। গুড। যাক, আমি ভাবছিলাম পারবে না, তোমরা পেরেছো। তারপরে কি করব? অক্ষরহীন লোকের দুটোই চেয়েছে না, কজন আছে? তাহলে দুটোই দুটোই বের করতে হবে। যখন একটা চাইলে একটা বের করতে হবে, ঠিক আছে? যেটা চাইবে সেটা। অক্ষরহীন লোকের সংখ্যা কত হবে? অক্ষরহীন লোক 1/5 ইন্টু, আচ্ছা এখানে একটা সুবিধা, একবার কাটা হয়ে গেলে আমরা জেনে নিলাম যে কত দিয়ে কাটবে। 1300, ঠিক আছে? এটা আরেকটা উপায় আছে, যদি এটা না করো তাহলে আরেকটা কি করা যায় বলো তো? টোটাল 6,550 জন ছিল, স্বাক্ষর পেয়ে গেলাম এটা, যদি এটা থেকে এটা বাদ দিয়ে দিতে তাও হয়ে যেত, ঠিক আছে? তো ওটা আমরা করব না, কারণ আনুপাতিক ভাগার করছি, তাই এইভাবে করবো। বোঝা গেছে? সব অঙ্ক এইভাবে হবে, কিছু হোমওয়ার্ক থাকবে আর কিছু করে দেবো, ঠিক আছে? করে নাও এটা চট করে। এবার 5, ঠিক আছে? 5এরটা কি বলছে একটু পড়ো, আমি পড়ি, শোনো।
বলছে 240 মিলিলিটার ডেটল ও জল ডেটলের আয়তনের অনুপাত 1:3। মানে 240 মিলিলিটার জল আছে, জল ডেটলের মিশ্রণ আছে, সেটাতে ডেটল এবং মানে জল এবং ডেটল, আগে আছে জল পরে আছে ডেটল, ঠিক আছে, এর অনুপাত হচ্ছে 1:3। সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে এটা বলেছে, ঠিক আছে। তাহলে কি করবো আমরা, ডেটল জলে জল আর ডেটলের আয়তনের অনুপাতটা আমরা লিখে নিব ফার্স্টে, যেমন করলাম। কি লিখবো, ডেটল জলে প্রথমে কি আছে, জল, জল আছে না, ডেটল জলে জল ও ডেটলের যেটা আগে থাকবে সেটা লিখতে হবে আগে, মনে থাকে যেন, হ্যাঁ। ডেটল জলে জল ও ডেটলের অনুপাত বা আয়তনের অনুপাত, তাই তো। কত আছে, 1:3, ঠিক আছে। এবার ডেটলের, না প্রথমে জল আছে, সরি, ডেটল জলে কি হবে, জলের আনুপাতিক ভাগাহার, যেমনটা আগের বার করলাম, আগের অঙ্কটাই করলাম সেরকম, আনুপাতিক ভাগাহার কত হবে বলো, 1/1 + 3, তার মানে 1/4। তারপরে ডেটলের অনুপাত, অনুপাত বলছি, সরি, ডেটলের আনুপাতিক ভাগাহার 3/4, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কত লিটার ডেটল জল বলো, 240 লিটার, তাই তো, সরি 240 মিলিলিটার। 240 মিলিলিটারে এবার কি লিখবো, অতএব 240 মিলিলিটার ডেটল জলে, ডেটল জলে কি আছে, জল আছে, তাই না। আচ্ছা, এখানে সাইডে লিখি, ডেটল জলে জল আছে, কত হবে, অনুপাতটা লিখে নিলাম, আনুপাতিক ভাগাহার লিখলাম, ইন্টু 240। বলো, কাটাকাটি করো, 4 দিয়ে কাটবে, 4 × 6 = 24 আর 0 60, তার মানে হলো 60 মিলিলিটার। আবার একই জিনিস, 240 মিলিলিটার ডেটল জলে কি দেখবো, ডেটল আছে, কত হবে, 3/4 ইন্টু, একদম 4 দিয়ে কাটলে 180, তাহলে 180, ঠিক আছে। তাহলে 60 জল আছে 60 আর এ আছে ডেটল 180। কিন্তু এখানে অঙ্কটা শেষ নয়, অঙ্কটা আবার বলেছে কি দেখো, যে আরো 60 মিলিলিটার কি মেশাবে, জল মেশানো হলে নতুন অনুপাত কি হবে। তাহলে আমরা কি লিখবো, আমরা খুব বেশি লিখবো না, ঠিক আছে। তাহলে আবার কি লিখবো, এবার কি লিখবো, আবার আরো 60 মিলিলিটার কি মিশিয়েছে, 60 মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণে কিসের অনুপাত হবে বলো, হ্যাঁ, নতুন মিশ্রণে জল ও ডেটলের, এটা লিখতে হবে, মনে থাকে যেন, হ্যাঁ। কার কার অনুপাত লিখছি সেটা আমরা আগে বলে দেব, জল ও ডেটলের আয়তনের অনুপাত, তাই না। কি হবে এবার বলো, তোমরা বলো, একদম আগে ছিল 60 লিটার ছিল জল, আর সরি 60 মিলিলিটার ছিল জল আর 180 মিলিলিটার ছিল ডেটল। তাহলে 60 লিটার কি মিশিয়েছি, নতুন জল মিশিয়েছি, তাই না। কার সঙ্গে যোগ হবে, জল মিশলে জলের সঙ্গে, 60 লিটার ছিল জল, আরো 60 লিটার হয়ে গেল, ঠিক আছে। এটা অনুপাত বলেছে, তার মানে ইজ টু হবে
আর ডেটল তো কোনো পরিবর্তন হয়নি, তাই না? 180 ছিল 180 থাকবে। দিয়ে এটাকে হিসাব করে দেবো, কত হবে 120:180। তার মানে 0 0 কেটে দাও, 6 দিয়ে 2, 6 দিয়ে 3, তার মানে 2:3। ঠিক আছে, তাহলে আগের অঙ্কটাই ছিল কি, আগের যতগুলো অঙ্ক মোটামুটি এই পর্যন্ত, তারপরে এইটুকু অ্যাড হবে। ঠিক আছে, পরীক্ষায় তো অত সহজ দেবে না যে একবারে সাজিয়ে গুছিয়ে নাও, এটা তো হবে না, এরকম টাইপের পরীক্ষা দিবে। বুঝা গেল? চলো করে না চট করে। এরপরে 6টা পুরো করব না, হ্যাঁ হ্যাঁ, তার জন্য এবার কি 6টা একটু বলে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কি বলছে দেখো, এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা ঘর ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ। হ্যাঁ হ্যাঁ একদম। এবং সিম্পল 24,750 টাকা উনি ইনকাম করেন। প্রথমেই 750 টাকাকে বাড়ি ভাড়া দিয়ে দেন, মিটে গেল, প্রথমে বাদ দিয়ে দিতে হবে। থাকলো কত তাহলে? 24,000 টাকা। ওই 24,000 টাকার উপর এবার সংসার খরচ আর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য খরচ, এই দুটো হিসাব করতে হবে। ঠিক আছে, কিন্তু দেখো কোশ্চেন চেয়েছে শুধু সংসার খরচ কত টাকা করেন, ছেলে মেয়েদের শিক্ষার কিন্তু খরচ চাইনি। কোনটা বের করব? শুধুমাত্র সংসার খরচটা, মনে থাকবে। শুধু সংসার খরচের আনুপাতিক ভাগার বের করব, সংসার খরচের দিয়ে টোটালে সংসার খরচে কত টাকা, শিক্ষা খাতে প্রয়োজন নেই। বুঝা গেল? তো এটা হোমওয়ার্ক বলে লিখে রাখো। 7 বললাম, 6। ঠিক আছে, 7এরটা আমরা করব এখানে। ঠিক আছে, 7এরটা আমরা এখানে পুরোপুরি করবো অঙ্কটা। হ্যাঁ ঠিক আছে, 6 হলো। এবার দেখো 7 কি বলছে, বিবেকানন্দ যুব পাঠাগার। পাঠাগার মানে কি বলতো? একজন বলে পড়াশোনার জায়গা, আরে লাইব্রেরি শোনো নি, ওইটাই বাংলা হচ্ছে পাঠাগার। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বই থাকে কিন্তু কেউ যায় না, তাই না? মোবাইল এখন ঢুকতেই দেয় না। ও আচ্ছা, পড়ার জায়গা নেই তাহলে স্কুলে। আচ্ছা আচ্ছা, তথ্য আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, অঙ্কটায় আসি আমরা। তো বলছে বিবেকানন্দ যুব পাঠাগার মানে লাইব্রেরিটার নাম ওটা। হ্যাঁ, কোনো এক বছর 74,350 টাকা সরকারের অনুদান পেল, মানে সরকার থেকে পেয়েছে লাইব্রেরিটা। ঠিক আছে, 4,350 টাকা ওরা চাঁদা তুললো, এলাকায় হয়তো চাঁদা তুলেছে, এবং পুরনো কিছু কাগজপত্র ছিল সেইগুলো বিক্রি করে 1300 টাকা পেয়েছে। দিয়ে বলছে যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। অঙ্কটা বুঝতে পেরেছো? বোঝো, সরকার থেকে কিছু টাকা পেয়েছে, কিছু টাকা ওরা এলাকায় চাঁদা তুলেছে, আর কিছু টাকা পুরনো কাগজপত্রকে বিক্রি করে দিয়ে পেয়েছে। যে সম্পূর্ণ যে টাকাটা হলো, সেই টাকাটা 3টে কাজে লাগাবে। কি? এক তো নতুন বই কিনতে, 2 হচ্ছে পুরনো কিছু বই ছিল সেগুলোকে বাঁধাবে ভালোভাবে, আর 3 নম্বর হচ্ছে যারা যে কর্মচারীগুলো কাজ করে তাদের বেতন দিতে। ঠিক আছে, দিয়ে বলছে তাহলে শুধু হিসাব করতে বলেছে নতুন বই কত টাকার কেনা হয়েছে। তাহলে দেখো যে টাকাগুলো আমরা পেয়েছি সেই টাকাগুলো নিশ্চয় যোগ করে দিতে হবে, টোটাল টাকা পাবো তবেই। হ্যাঁ না না, ঠিক আছে, দিয়ে টোটাল টাকার উপরে এবার অনুপাতটা হিসাব হবে। তো আমরা প্রথমে কি লিখবো, যে ওই অনুপাতটা আগে আমরা লিখে নেব। ঠিক আছে, অনুপাতটা লেখার আগে অবশ্য 7এরটাই তো করছি। আমরা প্রথমে লিখবো পাঠাগারের মোট টাকার পরিমাণ। ঠিক আছে, পাঠাগারের মোট টাকার পরিমাণ। বলো তাহলে বই বিক্রি করে মানে কি বলে সরকার থেকে কত টাকা পেয়েছে? 74,350। তাহলে যোগ করতে হবে। আর পুরনো না, চাঁদা তুলেছে কত টাকা? 4,350।
এই টাকাটা কোথা থেকে পেয়েছে? পুরোনো কাগজপত্র। তাহলে এই টাকাটা হবে মোট, তাই তো? চট করে যোগ করে ফেলো, কত হয়? এই মুখে হয়ে যাবে, আবার খাতা পেন বের করে ক্যালকুলেটর দিব? মুখে হয়ে যাবে, বলো। সবগুলোই কটা? চারটে ডিজিট, চারটে ডিজিট, চারটে ডিজিট, এখানে একটা বাদ দিয়ে শূন্য আছে, তাহলে কত হবে? শূন্য, তারপরেরটা? হ্যাঁ ঠিকই বলেছে, 80,000 হবে। হয়েছে? এ দেখো এগুলো যোগ করলে পেয়ে যাবে 350, 350 কত হয়? 700, আর 300 কত? 1000 হলো। আর এখানে 74,000 আর 4,000 কত? 78,000 আর 1,000 79,000, আর এখানে 1,000 আছে, টোটাল হয় 80,000। এ হলো নাকি গো? 80,000, ঠিক আছে? বোঝা গেল এই পর্যন্ত? চলো, আমরা মোট টাকাটা পেয়ে গেলাম, এই টাকার উপরে হিসাব হবে। এবার ওরা তোমার কি কি কোন কোন খাতে কি অনুপাতে, যে অনুপাতে টাকাগুলো খরচ করবে, কোন কোন খাতে খরচ করেছে? নতুন বই কিনতে প্রথমে হচ্ছে নতুন বই কিনতে, তারপর পুরনো বই বানাতে, আমরা বলছি মনে থাকে যেন বারবার, যেটা প্রথমে বলবে সেটাকেই প্রথমে রাখতে হবে, ঠিক আছে? উল্টোপাল্টা যেন আমরা না করি, হ্যাঁ? তাহলে নতুন বই কিনতে, পুরনো বই বানাতে, পুরনো বই বাঁধাতে, ও কর্মচারীদের বেতন দিতে। বেতন দিতে যে খরচ হয় তার অনুপাত, তাই না? তার অনুপাত কত বলো, কত আছে? 15:3:2 হয়েছে? বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, সে এবার প্রশ্ন কি চেয়েছে? নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে, তাহলে বলো কার আনুপাতিক ভাগাহার বের করব? মানে নতুন বই, তাই না? তাহলে নতুন বই কিনতে যে খরচ হয়েছে তার আনুপাতিক ভাগহার। ঠিক আছে? কত হবে বলো? একদম 15, এটা তাই তো? তাহলে কত হবে? 15/20। এখানে যদি কাটাকাটি হয় তাহলে আমরা কাটাকাটি করে নেব, কাটবো, তাহলে 3/4 হয়েছে? আস্তে আস্তে আস্তে, তাহলে অতএব হয়ে গেল আমাদের ফাইনাল কি হবে? অতএব নতুন বই কিনতে টাকা খরচ হয়েছে, নতুন বই কিনতে মোট টাকা খরচ হয়েছে না মোট খরচ হয়েছে, দিয়ে লিখবো টাকা। তাহলে অনুপাতটা দেখো, আর গুলো কিন্তু বের করলাম না আমাদের, হ্যাঁ দরকার নেই। কত টাকার মধ্যে? 80,000 টাকার মধ্যে কত হবে? 4 দিয়ে কেটে 2, ঠিক 4 দিয়ে কেটে 2,000, ওই 80,000 কে 4 দিয়ে কেটে 20,000 হয়, তাই হয় না? তাহলে কত হবে এটা? তাহলে 60,000 টাকার, 60,000 টাকার ওরা কি করেছে? নতুন বই কিনেছে, ঠিক আছে? আর বাকি কত টাকা আছে? 20,000। ওর মধ্যে কিছু পুরনো বই বাঁধিয়েছে আর কিছু এই কর্মচারীদের বেতন দিয়েছে। বোঝা গেছে? এ হচ্ছে পুরো অঙ্ক। হ্যাঁ, করো এবার। অ্যান্সার একবার মিলিয়ে নিও দেখি টুক করে। আর অত জোরে চেঁচাছো না, বাড়িতে যেন বুঝতে পারে যে আমি কথা, অত জোরে চেঁচানোর দরকার নেই, অত জোরে চেঁচানোর দরকার নেই।
বলো কি আছে এখানে করে দিই বোর্ডে নাকি অনুরূপে না অন্তররূপে অন্তর মানে কি এখানে করে দিচ্ছি বোর্ডে হ্যাঁ অন্তর মানে কি বলো দেখি অন্তর ওই ওই অন্তর না তুমি ঠিকই বলেছো কিন্তু এটা না অন্তর মানে হচ্ছে আরেকটা মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে আর সমষ্টি মানে হচ্ছে যোগ মনে থাকবে এই দুটো কথা মনে রাখবা কি বললাম একটা হচ্ছে সমষ্টি এই তোমরা করো গো এটা সমষ্টি মানে হচ্ছে যোগ প্লাস আচ্ছা সমষ্টি মানে এইভাবে সমষ্টি মানে হচ্ছে যোগ হ্যাঁ বুঝতে পারছো না কোনটা গো পুরনো বই বাধাতে ও ঠ মনে হচ্ছে না এটা খুব ভালো লেখা হাতের ওই জন্য জিজ্ঞাসা করবা অন্তর মানে হচ্ছে বিয়োগ তোর মাথায় এবার বলো কি মানে 4x প্লাস 3y এরকম নাকি এরকম ব্র্যাকেটে 2x মাইনাস 3y এবার কি বলেছে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ তাই না দুটি সংখ্যামালা মানে এমন থাকবে দেখো এরকম থাকবে এরকম থাকবে কিছু একটা থাকবে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার থাকবে আর মাঝে থাকবে বিয়োগ এরকম আকারে নিয়ে আসতে হবে ঠিক আছে যে কোনো ভাবে নিয়ে এসো তুমি বলো প্রথমে কি করে দিতে হবে গুণ করে দিই উপায় তো নেই তাছাড়া 4x দিয়ে এটাকে গুণ করো 4 দুগুণে 6 x স্কোয়ার ওই সরি 4 দুগুণে 6 বলছি 4 দুগুণে 8 তো হ্যাঁ 8 x স্কোয়ার হয়ে গেল একটা তারপর 4x দিয়ে এটাকে গুণ করো মাইনাস 3 4 12 xy হয়েছে হয়ে গেল একটা তারপরে 3y দিয়ে গুণ করো প্লাসে প্লাসে প্লাস এবার 3 দুগুণে 6 xy হয়েছে আর এটা গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 y স্কয়ার ঠিক আছে হিসাব করো তাহলে এটা দাঁড়ায় কত 8x স্কয়ার মাইনাস 12xy প্লাস 6xy কত হয় মাইনাস 6xy আর এখানে আছে মাইনাস 9y স্কয়ার হলো ভালো করে চিনে রাখো এটাকে এটা দেখে বুঝতে পারছি কেন আমি বুঝতে পারছি তুমি পারছো না কারণ হচ্ছে আমি অনেক করেছি সেই জন্য তুমি যখন প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে দেখো আমি আগে লিখছি এই জায়গাটায় যে এই 3xy কে না করতে পারি 2 ইনটু 2 ইনটু x ইনটু 3y লেখা যাবে কেন করলাম কারণ 9y স্কয়ারকে আমরা লিখতে পারি 3y তার হোল স্কয়ার তাই না এটা তো হচ্ছে তো যে কিন্তু দেখো মাইনাস এসছে তো যে কোনো ভাবে আমরা এই জায়গাটায় যদি x নিয়ে আসতে পারি তাহলে আমাদের গল্প শেষ ঠিক আছে তাহলে এবার করব কি একটু কমপ্লিকেটেড যদি হয়ে যায় তাহলে সরল চলে আসো 8x স্কয়ার আছে ওটাকে আমরা না 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 9x স্কয়ার মাইনাস x স্কয়ার করব 9টা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ দিলাম তাহলে 8টা থাকে বাকি যা আছে তাই রেখে দাও তাহলে এবার সুবিধা কি হবে হ্যাঁ যাও এবার সুবিধা কি হলো 9x স্কয়ারটাকে তুমি 3x এর হোল স্কয়ার লিখতে পারো আর এই পোরশনটা থেকে তুমি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি থাকবে x স্কয়ার মাইনাস কমন নেওয়ার জন্য এটা কি হয়ে যাবে প্লাস 6xy 6xy কে তুমি ভাঙো 2 x যেটা ভেঙেছিলাম 3y মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে নিশ্চয়ই 3y তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম হ্যাঁ বোঝা গেল এই পর্যন্ত তাহলে এটা কি দাঁড়াবে 3x তার হোল স্কয়ার প্রথমেই করেছি এটা দেখো ফর্মুলা আছে না এটা করার কারণ কি ফর্মুলা নিয়ে আসা কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তার মানে a 3y a প্লাস b তার হোল স্কয়ার দেখো এটা আসলো না দুটো রাশি বর্গের অন্তর ঠিক আছে করো পরে যদি ভুলে যাও তাহলে আবার ভিডিও দেখে নেওয়া থেকে যাবে এটাতে হ্যাঁ দেখো আটেরটা দেখো এবার একটা মোটর ট্রেনিং সেন্টার
1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে, তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 পূর্ণ 1/2 মানে কত 3.5 3.5 ওটা ঠিক আছে কি রে অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন বসবে? পারবে না? বলো। এটা কি পূর্ণ ভাঙতে হবে আর কিচ্ছু না, ওটাকে শুধু কি করতে হবে পূর্ণ ভেঙে নিতে হবে একবার। আমি জাস্ট পূর্ণ ভাঙাটা দেখিয়ে দিচ্ছি, দিয়ে ওটা হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ সকলে এটা হয়েছে হয়েছে এক সেট টাইমে করতে হবে না পারি না, ওটা -1 হবে না। ওটা করে দিচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ এবার দাঁড়াও, ওটা হয়নি। হ্যাঁ ওটা আমি করে দিচ্ছি, ওটা বাদ দিয়ে পরেরটা করো। ওটা ভুল হয়েছে। এ তোমরা এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ পূর্ণ ভাঙতে পারি না, কেন করবো এটা? 11:3:3.5 তাই না? তাহলে 11:3:3 কে কত লেখা যায়? এই 5 না 7/2 হলো। সবগুলোকে 2 দিয়ে গুণ করো, কত হবে এটা? 22 6 7। এই তো 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 22, 2 দিয়ে গুণ করলে 6, আর 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে, হয়ে গেল। এটা অনুপাত দেওয়া আছে 1050, পারবা না বের করতে বাকিগুলো? তা এবার পারবা, তাহলে বললা যে পূর্ণ ভাঙতে পারি। এটুকু করে নাও, এটুকু করে নাও, মানে জাস্ট একটু রাফে করে রাখো এইটুকু, বাড়ি গিয়ে ওই লাইনটা লিখে করবে এটা, ঠিক আছে? পড়ছো না, নিয়ে এসে দেখাবো ক্যামেরার সামনে, ঠিক আছে? তো বলে দেবো, ক্যামেরায় বলে দিব, তোমার মা দেখবে। কেটে দেয়, ক্যামেরায় নিয়ে এসে যখন দেখাবো যে পড়ছো না, আগের দিন তুমি পড়োনি, তোমার মাকে বলবো, দাঁড়াও আমাকে যখন জানাবো ওরা পড়েছে, বাকি সিমরিন পড়েছে কিন্তু তুমি পড়োনি, চেক করেছি আমি, দেখবো। দাঁড় থামো, নাহলে তো ক্যামেরার সামনে নিয়ে এসে বলে নেবো যে আজকে পড়া হয়নি, বাড়িতে দেখবে গার্জেন, বুঝবে। কেটে দিয়েছে, আমি বলে দিব তখন যে এটা যেন না কাটে, রেখে দিতে, দিয়ে মেনশন করে দেবো এই টাইমে আছে, যে এই টাইমে বলবে যে মুমিনা পড়া পারেনি, সেটা দেখে নেবে। খুব জ্বালা বলো। চলো 8টা তাহলে হোমওয়ার্ক থাকবে, ওকে? 9টা, ও 9টা তো সেম গো, একই জিনিস থাকবে কি 8 9? একই জিনিস, একই জিনিস, যেটা করে দেওয়ার আমি সেটা করে দিচ্ছি। 10 10 এমনি না করলেও হবে, 10 পারবে, সেম জিনিস। চলো তাহলে 10 হোমওয়ার্ক থাক। আর কি আছে? 11। ও 11টা অনেক বড় দেখে মনে হচ্ছে, 11টা করে দেবো তাই বলছো? করে দেওয়া নেই একটু, কি 10 করে 11 করে দিতে হবে কি? না তাহলে এখনই হবে চেষ্টা, আজকে এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে, এই চ্যাপ্টারটা পুরোটা শেষ হবে। হ্যাঁ আচ্ছা আমি একটু 11টা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে পারবে, আজ অসুবিধা হলে ভিডিওটা দেখে নিবা, বুঝতে পেরেছো? এই এদিকে তাকাও, বোঝানোর জায়গাটা আমি রাখছি, দরকার হলে বাড়িতে ভিডিওটা দেখে আরেকবার করে নেবা, ঠিক আছে? বলছে আমাদের না 11টা তাই না, 9,000 টাকা 3জন বন্ধু এমন ভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পাই দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পাই, ঠিক আছে? এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পাই। ওকে, এবার দেখো ডিপেন্ড করছে কার উপর প্রথম বন্ধু ক টাকা পাবে। তো প্রথম বন্ধু যদি মনে করো যে প্রথম বন্ধু 100 টাকা পেল, ঠিক আছে? তাহলে দ্বিতীয় বন্ধু কেমন বলেছে? দ্বিগুণ, কত টাকা পাবে? 200। আর বলেছে তৃতীয় বন্ধু প্রথম যা পেয়েছিল তার অর্ধেক, 50 টাকা। এইটুকু ঢুকেছে মাথায়? ব্যাস। এবার সেটাই যদি হয়, দিয়ে বলছে কে কত টাকা পাবে, তাহলে অনুপাতটা যখন করব তাহলে কি করে করবো বলো তো?
এই প্রথম অনুপাতটা যে মুহূর্তে হবে তখন লিখবো আমরা, আমি জাস্ট প্রথম লাইনটা লিখে দিচ্ছি তাহলে দেখবে পেরে যাবে। হ্যাঁ, 11 অঙ্ক এটা। প্রথম 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 বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত, তাই তো? দেখো তাহলে আমরা কি বললাম, 100 দিয়ে যদি অসুবিধা হয় তাহলে 100 দিয়ে হিসাব করবে, ঠিক আছে? প্রথম বন্ধু যদি 100 টাকা পাই, তোমরা তো বললে দ্বিতীয় বন্ধু কত পাবে, আর তৃতীয় বন্ধু? বুঝতে অসুবিধা হলো কি? শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত থাকলো? 10, 20, 5, 5 দিয়ে কেটে দাও, কত থাকবে? কাটবো 2, 4, 1, 2:4:1। ঢুকলো মাথায়? বাকিটা পারবে না? কে কত টাকা পাবে? পারবে না? লিখবো কি? প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার, দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার, তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগার। বলো প্রথম বন্ধুর আনুপাতিক ভাগার কত হবে? 2/, মানে কত কত টোটালে, কত টোটালে কত? 2/7। দ্বিতীয় বন্ধুর 4/7, তৃতীয় বন্ধুর 1/7। দেখুন করে দেবো কত টাকার মধ্যে? 9,000 টাকা। পারা যাবে তো? ঠিক আছে, এটা করে নেবা। এটুকু টুকে নাও, এটুকু টুকে নাও, বাকি একটু ফাঁকা রেখে দাও, হয়ে যাবে অঙ্কটা, অসুবিধা নেই। করো। করো করো করো, তাড়াতাড়ি করো, দেরি করো না। এই চলো তারপরে 12, 12টা করে দিতে হবে নাকি? 12 দেখো পর ওই সেম ভাবে 1,32,000 দিয়ে বের করতে হবে। দেখো থেকে 12টা পড়ে করে দিতে হবে কি? সাকিল এদিকে তাকাও, অঙ্কটা করে দিই। এক্স ছিল শুধু, তাই তো? তাহলে এক্স আছে অঙ্কটা, এক্স কে আমরা কি করব, লেখা যায় তো এক্স ইন্টু 1, প্লাস মাইনাস লেখা যায় না, তার মানে ওটাই থাকে। আচ্ছা তুমি করেছিলে এক্স মাইনাস 1, মনে থাকে যেন ওটা মাইনাস প্লাস করা যাবে না, -1 করলে আবার +1 করতে হবে, তো ঝামেলা হবে। তো দেখো এই অঙ্কটা ছিল হ্যাঁ আগের বছরে। এবার এটাকে এ ধরবো, এটাকে বি, তো দেখো এ বির একটা ফর্মুলা চলে আসবে। কি আসবে? এ বির একটা ফর্মুলা। এ বির ফর্মুলা মনে আছে? বলো দেখি। a+b/2 তার হোল স্কয়ার আছে, মাইনাস, হ্যাঁ এইটা, এটা দেখো দুটি রাশির বর্গের অন্তর, তাহলে এখানে কত দাঁড়াবে? x+1/2 তার হোল স্কয়ার মাইনাস x-1/2 তার হোল স্কয়ার। এটা হয়ে গেল অ্যান্সার। বুঝা গেছে? এটা করে নাও।
এই তোমরা কি বললাম তোমাদের? 12টা, হ্যাঁ 12টা। ছাড়বো 12টা? হ্যাঁ তো সবই তো ভালোই তো হলো। 13, 13 পড়ো। হ্যাঁ 13টা। পারতে হবে, ছেড়ে দিন স্যার নয়। যদি না পারো তাহলে পরের দিন দেবো একদম। 13টা কি করব? বলছে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময়, অবসর গ্রহণ মানে কি বলতো? মানে চাকরি ছেড়ে চাকরি রিটায়ারমেন্ট হওয়ার সময়, ঠিক আছে, রিটায়ারমেন্ট হবে তখন। তো চাকরি ছেড়ে দেওয়ার সময় মানে অবসরকালীন এককালীন 1,96,150 টাকা পেয়েছে। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন, মানে ওই লাইব্রেরি, ঠিক আছে, যে অনেকদিন ছিলেন স্কুলে চাকরি করতেন, তো 20,000 টাকা দিয়ে চলে আসলেন, ঠিক আছে। এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4, 5:4:4 অনুপাতে ভাগ করলেন। প্রথমটা থেকে যদি ওরা বিয়োগ করে একদম, এর আগে একটা অঙ্ক পেলাম নয়, 750 টাকা, মনে আছে? একদম একদম 6-এর অঙ্কটা আর 13-এর অঙ্কটা সেম। প্রথমে 20,000 টাকা মাইনাস করে দেবে, দিয়ে সেভাবে বের করে কে কত টাকা পেয়েছে সেটা বের করতে হবে। পারা যাবে? চলো সুন্দরভাবে হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো। 14টা একটা না, একটা দুটো তিনটে করে দিয়েছে। কই? 3টে এইখানে, এদিকে 7এরটা না 8এরটা বলে দিলাম। শুধু একটা পাঁচেরটা সাতেরটা আর কই তাও ভাগ্য হলে এটা বলে নিয়েছি একটা করে সব করে নিয়ে আসো হোমওয়ার্ক। চলো পারা যাবে তো নাকি? 14টা দেখেন। 14টা লাস্ট। আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4.3 অনুপাতে, সরি 4:3, দশমিক নয়, 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত, মানে যে লাভটা করেছে তার অনুপাতটা চেয়েছে, ঠিক আছে। কি করে করব? মানে প্রথমে দেখতে হবে তার জমি কতটুকু, বলো? 35 কাঠা। 35 কাঠার মধ্যে বেগুন আর পটল লাগিয়েছে, কাঠা শতকের মধ্যে পার্থক্য দেয়। আমি তো চাষবাস করতে যাই না, তবে না, 20 কাঠা মানে 1 বিঘা, আর 33 শতক মানে 1 বিঘা, তার মানে 20 কাঠা সমান 33 শতক, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? উনি 4:3 অনুপাতে বেগুন পটল লাগিয়েছেন, ঠিক আছে। তাহলে কতটা জায়গায় বেগুন লাগিয়েছেন আর কতটা জায়গায় পটল লাগিয়েছেন সেটা আগে বের করতে হবে 35 কাঠার মধ্যে, বোঝা গেল? প্রথমে অনুপাত থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে শোনো, বেরিয়ে যাওয়ার পরে, হ্যাঁ অবশ্যই ভাবে করে দিয়েছি আমি, তো ওইটা বেরিয়ে যাবে। তারপরে কি হবে? 150 টাকা লাভ হয়েছে। এবার 150 টাকা কি করেছে? প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা আর প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা, যে টোটাল লাভটা দেখতে হবে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা যাই, চলো। প্রথমে লেখো বেগুন ও পটল চাষ করা জমির পরিমাণের অনুপাত। লেখো লেখো লেখো। বেগুন ও এটা কত? 14, তাই না গো? বেগুন ও পটল চাষ করা জমির পরিমাণের অনুপাত, তাই তো? 4:3, বোঝা গেল? হয়েছে? এবার কি করবো বলো? অতএব বেগুন চাষ করা জমির, বলো, আনুপাতিক ভাগাহার হলো। কত হবে? 4/4 4 যোগ 3, তার মানে কত? 4/7।
হলো। তারপরে কি লিখবো? পটল চাষ করা জমির আনুপাতিক, জমির পরিমাণে লিখতে হবে না, জমির, ঠিক আছে ছাড়ো, আনুপাতিক ভাগ হার, এটা কত হবে? 3/4 প্লাস 3 মানে 3/7, একবারও লিখে দিলে লিখে দেওয়া যায়। বুঝা গেল? এবার জমি কতটুকু বলো? জমি হচ্ছে 35 কাঠা। তাহলে এখন 35 কাঠা জমির, না 35 কাঠা জমিতে 35 কাঠা জমিতে পটল চাষ করা, না প্রথমে কি আছে গো? বেগুন, তাই না? বেগুন লিখি প্রথমে, বেগুন চাষ করা জমির পরিমাণ কত হবে বলো? বেগুন 4/7 গুণিত 35, কাটো, 5 4 5 20, তাহলে এটা কত হবে? 20 কাঠা। একইভাবে সেম, তাহলে কি লিখবো এখানে? সেম 35 কাঠা জমিতে পটল চাষ করা জমির পরিমাণ কত হবে? 3/7 ইন্টু 35, একই পদ, তাহলে 15 কাঠা। বুঝা গেল? এবার দেখো 20 কাঠাতে বেগুন লাগিয়েছি, 15 কাঠাতে পটল লাগিয়েছি, ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এটুকু করো, বলো। আস্তে, কথা না, অঙ্কটা বলো দেখি। 7a স্কয়ার প্লাস 14ax, প্লাস 7x, তাহলে 7a কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে থাকবে x স্কয়ার প্লাস 7 নিয়েছি মানে 2, a কমন নিয়েছি মানে x, তাই না? আর 1 হবে, তাহলে 7a, এটা ফর্মুলা হয় কি? a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, তাই না? x প্লাস 1, কি বলছে? উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ করা, গুণ গুণ আকারে লেখা, হয়েছে না? এই হয়েছে, এ পর্যন্ত হয়েছে? তারপরে বলো, বেগুন চাষে প্রতি কাঠায় মানে এক কাঠায় কত টাকা লাভ হয়েছে? 150 টাকা। কত কত কাঠায়? এক কাঠায় 150 টাকা লাভ, তাহলে 20 কাঠা জমিতে চাষ করেছে, টোটাল গুণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো? যে প্রতি এটা লিখবো প্রতি কাঠায়, না বেগুন চাষে, তাই না? প্রথমে বেগুন চাষে লিখতে হবে। এবার দেখে নেবে আগে, হ্যাঁ, বেগুন চাষে প্রতি কাঠায় 150 টাকা লাভ হলে 20 কাঠা জমিতে মোট লাভ, তাই না? 3000, ওই একজন বলছে 4, একজন 3, কত হবে? 150 ইন্টু 20 3000, টাকা, তাই না? তাহলে 15 দুগুণে 30 আর দুটো শূন্য, কত হলো? 3000 টাকা হয়েছে। তারপরে বেগুন চাষ হয়ে গেল, তারপরে কি চাষ হবে এবার? এবার হবে এই পটল, পটল চাষ। তাহলে পটল চাষে প্রতি কাঠায় কত টাকা লাভ করেছে গো? 125, প্রতি কাঠায় 125, 125 টাকা লাভ হলে কত কাঠায় চাষ করেছে? 15 কাঠায়, তাই না? তাহলে 15 কাঠা জমিতে মোট লাভ কত হবে? 1775, 125 ইন্টু 15, আরে আবারও গন্ডগোল করে। 1775,
বলো। আপনি করেন স্যার। 1775 আমি কেন করব, আপনারাই করেন। 1775 কি করে গুণ করব? 1775 চল মুখে মুখে হচ্ছে কি দেখি। হ্যাঁ, 125 আর এখান থেকে 10 নিব, কত হয়? 1250। আর 5 125 কত হয়? 5 100 500, 5 25 125, 625। বোঝা গেল? তাহলে কত হয়েছিল? 1250 আর 5 125 625। ঠিক তো নাকি? তাহলে যোগ করলে কত কত হবে? 1875। তাহলে হলো 1875। এটা যে বলেছে তারটা ঠিক হয়েছে। অঙ্ক কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কেন? যে টাকাটা মোট আমাদের লাভ হয়েছে তাদের অনুপাত চেয়েছে। তাহলে ফাইনাল এবার কি বের করতে হবে? এটা উপরটা মুছে দিলাম, এটুকু হয়েছে। থামো থামো, এটা হয়ে যাক আগে, তারপরে। তাহলে এবার ফাইনাল কি করতে হবে? কোশ্চেনটা পড়ো, কি বলেছে, কি চেয়েছে? বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত, তাই না, মোট জমি থেকে। তাহলে কি লিখবো? অতএব মোট মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে মোট লাভের অনুপাত, তাই তো? খেয়াল রাখবে পরীক্ষায় চালাকি করে এটা দিয়ে দিতে পারে। সব হলো লাস্টে হলো পটল ও বেগুন চাষ করে, তখন উল্টে। ঠিক আছে, যেটা আগে বলবে সেটা আগে, সাবধান। তাহলে এটা কত হবে? 3000 is to, তোমাদের স্কুলে দেবে না মানে কি শিখতে হবে না? মাধ্যমিক দেবে কি শুধু তোমাদের স্কুল থেকে? এখন দেবে না, কখন দেবে ওটা বাদ দাও, শিখতে তো হবে। অঙ্ক স্যার নেই, আমি তো আছি। মাধ্যমিক যখন দেবে তখন কি পুরো পশ্চিমবঙ্গের স্কুল থেকে দেবে তো সবাই? তাহলে তখন কেউ বলবে, তুমি বলবে যে আমাদের তো স্যার ছিল না স্কুলে, বলা যাবে এটা? তাহলে চলো বলো, কত কত দিয়ে কাটবে? কাটাকাটি করো। ছোট বড় দিয়েও কাটে, 5 দিয়ে, চলো তাই হলো 25 দিয়ে কাটে কিন্তু। হ্যাঁ, 5 দিয়ে কাটি তোমাদের সুবিধার্থে। তাহলে 5 6 30, 600। আর 5 দিয়ে কাটলে 3 5 15, কাছে থাকে কত? 3 37, 5 7 35, 2 5 5 25, কি 1 5 1 5, দেখো আগে 7 5। তারপর আবার 5 দিয়ে কাটবে, ঠিক আছে? 5 দিয়ে কত হবে? 5 12 60, 120। আর 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে কাটবে, 5 24, 5 24। আর 5 দিয়ে কাটলে 5 15 75। আরেকবার কাটবে, 3 দিয়ে কাটবে, কত? 3 5 15। আর হবে? হবে না। তাহলে 8:5। এ হচ্ছে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? অঙ্কটা ভালো করে দেখবা, হ্যাঁ, ইম্পর্টেন্ট। করো এবার। তাই যাবো তো ঠিক না, ভালো জায়গা ছিল এবার। এই মুছে দিলাম, তাড়াতাড়ি করো, অত দেরি করতে হয় না। মুছে দিলাম, হ্যাঁ। এই বলো শাকিল, বলো অঙ্কটা কি আছে, অঙ্কটা বলো। 4b স্কয়ার c স্কয়ার মাইনাস, ব্র্যাকেট আছে না, b স্কয়ার মাইনাস a স্কয়ার, এরকম এটা আছে তো? এই কথা না, এটার উপরে এরকম আছে, এর ভেতরে স্কয়ার আছে এগুলো। ঠিক আছে, হয়েছে। এটা তো, এটাই তো। চলো কি বলেছে এটা? উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে এটাকে কি করা যাবে বলো? 2bc তার হোল স্কয়ার করা যাবে, মাইনাস এটা যা আছে তাই থাক, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এটা একটু বড় হবে অঙ্কটা, হ্যাঁ। এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে a মানে কি হবে এখানে? a প্লাস a ব্র্যাকেটেরটা হলো ইনটু a মাইনাস b। তার মানে a মাইনাস যখনই দিলাম এই চিহ্নগুলো কি হয়ে যাবে? সব চেঞ্জ হয়ে যাবে, যা আছে
যাও, তার পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা হলো প্লাস সি স্কোয়ারটা মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা প্লাস এ স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তারপরে নেক্সট, এবার এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে, তাকাতে হবে। হ্যাঁ, এখানে বিসি আছে, বি এর স্কোয়ার আছে, সি এর স্কোয়ার আছে। তো এটাকে সেট খোলা থাকে ওই টাকা বি এর স্কোয়ার আছে, সি এর স্কোয়ার আছে, মাঝে বিসি আছে, তাই না? টু বিসি আছে। তাহলে দেখো দেখি এটাকে একটা ফর্মুলায় করা যায় কি, বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার। জাস্ট আগে পরে অ্যারেঞ্জ করে লিখলাম। বোঝা গেল? মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার। এটার দিকে তাকাও, এটা এ স্কোয়ারটাকে আগে লিখলাম, এখানেও বিসি আছে বিসি আছে, তাই না? এ স্কোয়ারটাকে আগে লিখলাম। এই জায়গা থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, মাইনাস বি স্কোয়ারকে আগে লিখলাম, প্লাস টু বিসি কে এখানে লিখলাম, মাইনাস সি স্কোয়ারকে এখানে লিখলাম। বোঝা গেল? কিন্তু আমরা যদি কোনো ক্রমে, আমাদের দরকার ছিল এইটা, এটা ছিল প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, অ্যাটলিস্ট বি স্কোয়ার আর সি স্কোয়ারটা প্লাস দরকার, টু বিসিটা প্লাস হোক মাইনাস হোক ফর্মুলা আসবে। কিন্তু আছে উল্টো, তাই না? তাহলে আমরা কি করবো, টুক করে একটা মাইনাস কমন নিয়ে নেবো। মাইনাস কমন নিয়ে নিলে কি হলো, সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? তাহলে কি দাঁড়ালো এটা বলো? তাহলে এইটুকু কি দাঁড়ালো, এইটুকু না, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটা কি দাঁড়ালো, এইটা এরকম থাকবে। আর এটা কি হবে, সেম জিনিস, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। হলো? আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে, দ্যাট ইজ কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে হবে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস দেওয়ার জন্য এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এইটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যখনই মাইনাস আসবে, একের অধিক যদি সংখ্যা থাকে, তাহলে যার যে চিহ্নটা আছে ঠিক তার বিপরীতটা হয়ে যাবে। বোঝা গেল? এবার হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। ও কত নাম্বার অঙ্ক গো এটা? 11 মানে থামো, তোমার বইয়ে 11-5 মানে ভি আছে নাকি এরকম, তাই তো? তো তুমি করে নাও, পেজ নম্বর বলে দেবো কি, পেজ কত এটা, পেজ কত বলো? 13। যখন ভিডিওটা দেখবে তখন পেয়ে যাবে, ঠিক আছে? ওটা অন্য কেউ যদি দেখে, এটা হচ্ছে ক্লাস 8, তাই না? এটা ক্লাস 8। নাও একটা করে নাও। হ্যাঁ, অসুবিধা নাই, ঠিক করে দেবো।